নিপুণের হাত থেকে বৈদ্যাকে বাঁচালো স্পেশাল ব্রাঞ্চ অফিসার পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা ও রিত শপিং করতে বেরিয়েছে। ঠিক তখনই সেখানে এসেছে তটিনী, পরশুরাম ও লাট্টু ও পিকু। এরপরে দেখা যায় সেখানে এসে দেখা যায় হঠাৎই বিদ্যা ও রিত শপিং শেষ করে বেরোলে নিপুণ ও তার টিমে এসে বিদ্যার উপর অ্যাটাক করে। এরপরে বিদ্যা শপিং করা জিনিসপত্র সব ফেলে দেয় আর রিত ও বিদ্যা দুজনে তাদের সঙ্গে ফাইট করে। দূর থেকে সবটা দেখতে পায় তটিনী ও পরশুরাম। পরশুরামকে তটিনী বলতে থাকে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, দেখতে পাচ্ছ না ওই মহিলাটার সঙ্গে লোকগুলো কিরকম অসভ্যতম করছে? এরপরে দেখা যায় রিত গুন্ডাগুলোকে মারতে থাকলে তখনই নিপুণ এসে বিদ্যার মাথায় রিভলভার ধরে আর বলতে থাকে, যদি ওকে না ছাড়িস তবে কিন্তু এদেরকে তোর বউকে একদম শেষ করে দেব, একদম প্রাণে মেরে দেব। তখনই রিত চুপ হয়ে যায়। এরপরে দেখা যায় রিতকে মারতে শুরু করে গুন্ডারা। ঠিক তখনই দেখা যায় নিপুণের হাতে শুট করে পরশুরাম। এরপরে নিপুণ ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তুই কে? হ্যাঁ, এখানে কেন এসেছিস? এর আগেও তোকে দেখেছিলাম আমি পিসিসিআই কলেজে, তোকে তোকে এর আগেও পেয়েছিলাম, কিন্তু তুই বারবার কেন কেন ওদেরকে বাঁচাতে আসছিস জানতে পারি? তখনই পরশুরাম বলতে থাকে, আমি স্পেশাল ব্রাঞ্চ অফিসার পরশুরাম। আমরা সব জায়গাতেই যাই, যেখানে অপরাধী দমন করতে হয় আমাদের সেখানেই পাঠানো হয়, যেখানে অপরাধ হয় সেখানেই আমরা পৌঁছে যাই। তখনই বিদ্যা বলতে থাকে, আমি আপনাকে দেখেছি। এরপরে দেখা যায় বিদ্যাকে একপাশে দাঁড়াতে বলে পরশুরাম, দাঁড়াতে বলে নিপুণ ও তার গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে। ঠিক তখনই দেখা যায় পরশুরামকে মারতে আসে নিপুণ ও তার গুন্ডারা। তখনই বিদ্যা এসে পরশুরামকে বাঁচিয়ে নেয়। আর তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, যিনি আমাকে রক্ষা করতে এসেছেন তাকে তুই মারবি? কোনোভাবে সম্ভব না। এই প্রফেসর বিদ্যা ব্যানার্জি বেঁচে থাকতে এটা কখনোই হবে না। এরপরে একে একে তটিনী, রিত, বিদ্যা, পরশুরাম চারজনেই ফাইট করতে শুরু করে। আড়ালে দাঁড়িয়ে থেকে সবটা দেখতে থাকে লাট্টু ও পিকু। পিকু বলতে থাকে, সত্যি সত্যি ভাই, দেখতে পাচ্ছিস আমাদের মাম্মি পা দুজনেই হিরো, রিয়েল হিরো। আমাদের মাম্মি পা কখনো অপরাধীদের ছাড় দেন না। যখনই অপরাধমূলক কাজ করতে দেখেন তখনই তাদের সঙ্গে ফাইট করে, তাই না রে ভাই? তখনই লাট্টু বলতে থাকে, হ্যাঁ, দেখতে হবে না আমরা কাদের সন্তান? তটিনী গাঙ্গুলি ও পরশুরামের সন্তান। আমাদের তো এসব শিখতে হবে, তাই না? আমরাও তো বড় হয়ে মাম্মি পায়ের মতোই হতে চাই। তখনই পিকু বলতে থাকে, আমি মাম্মির মতো সংসার করতে চাই। মাম্মি আর পা যেভাবে ভালোবাসে ঠিক সেভাবে ভালোবাসা দিতে চাই। এদিকে দেখা যায় সবাইকে মেরে মাটিতে ফেলে দেয় পরশুরাম। তখনই বিদ্যা বলতে থাকে, থ্যাংক ইউ, আমি আপনাকে আগেও দেখেছি। এর আগেও যখন আমার উপর অ্যাটাক হয়েছিল তখন আপনি আমাকে বাঁচিয়েছিলেন, কিন্তু তখন আপনাকে ধন্যবাদ জানানোর সময় পাইনি। আজকে জানিয়ে নিলাম, চলুন না আমাদের বাড়িতে। এরপরে দেখা যায় পরশুরাম বলতে থাকে, না, এখন সময় হবে না। তখনই বিদ্যা বলতে থাকে, তবে কিন্তু একদিন আসতে হবে আমাদের বাড়িতে। তখনই তটিনী বলতে থাকে, মা, আপনারা কি শপিং করতে বেরিয়েছিলেন? সবগুলো তো মাটিতে পড়ে গেছে। তখনই রিত বলতে থাকে, ওই আর কি, আসলে সামনে আমাদের বিয়ে তো তাই। তখনই তটিনী ও পরশুরাম দুজনে রিত ও বিদ্যাকে কংগ্রাচুলেট করে। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমাদের বিয়েতে নেমন্তন্ন থাকবে, আপনাদের কিন্তু আসতে হবে। তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, অবশ্যই অবশ্যই আসবো। এরপরে দেখা যায় তটিনী ও পরশুরাম বিদায় নিয়ে সেখান থেকে লাট্টু পিকুকে নিয়ে চলে যায়। আর বিদ্যা ও ঋত গাড়ি নিয়ে বেরিয়ে গেলে তখনই পরশুরাম ফোন করে বলরামকে বলতে থাকে, চৌমাথার মোড়ে কিছু কিছু বডি পড়ে আছে, কিছু গুন্ডাদের আহত অবস্থায় পড়ে আছে, তাদেরকে তুলে নিয়ে যা। এরপরে বলরাম বলতে থাকে, ঠিক আছে, চিন্তা করিস না, আমি এক্ষুনি গাড়ি নিয়ে গিয়ে তুলে নিয়ে আসছি। এরপরে তটিনী বলতে থাকে, সত্যি মেয়েটা অনেক ভালো, তাই না? দেখেই মনে হচ্ছে অনেক ভালো। না হলে ভালো মানুষদের ছাড়া তো কোনো খারাপ মানুষদের কখনো দুষ্ট লোকরা মারতে আসে না। তখনই দেখা যায় লাট্টু আর পিকু বলতে থাকে, মাম্মি পা, তোমরা সত্যিই হিরো, তোমাদের দেখে আমাদের কি ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তখন এই কথা শুনে দেখা যায় তটিনী ও পরশুরাম বলতে থাকে, তোমাদেরও এরকম হতে হবে, যখন কেউ অন্যায় করবে তোমাদের রুখে দাঁড়াতে হবে। কখনো মুখ বুনছে সেটা কখনো সহ্য করবে না। যার সাথে অন্যায় হোক দেখলে যখনই চোখে পড়বে তখনই রুখে দাঁড়াবে, তাকে সাহায্য করার চেষ্টা করবে, বুঝলে? তখন এই কথা শুনে দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, আমরা বুঝতে পেরেছি। এরপরে এদিকে বিদ্যা শপিং শেষ করে বাড়িতে ফিরে। তখনই রাজদীপ বলতে থাকে,
শুনলাম তোমার উপর অ্যাটাক হয়েছিল বিদ্যা। তখনই বিদ্যা বলতে থাকে, হ্যাঁ হয়েছিল, কিন্তু কিন্তু শেষ মুহূর্তে পরশুরাম এসে আমাদের বাঁচিয়ে নিয়েছে। এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় সবাই। তখনই বিদ্যাকে রাজদীপ বলতে থাকে, পরশুরাম এটা আবার কে? তখনই বিদ্যা বলতে থাকে, উনি হচ্ছেন স্পেশাল ব্রাঞ্চের একজন একজন শক্তিশালী অফিসার। তিনি তিনি আর তার ওয়াইফ দুজনে মিলে আমাদের রক্ষা করেছে। না হলে আজকে নিপুণের হাত থেকে বাঁচাটা আমাদের জন্য কষ্টই হয়ে যেত। তখন রিত বলতে থাকে, সত্যি ড্যাডি, তুমি জানো না, ওই নিপুণ ওর গুন্ডাগুলোকে নিয়ে এসে হঠাৎ আমাদের রাস্তা আটকে দেয়। এরপরে দেখা যায় বিদ্যার উপর অ্যাটাক করে। আমি যখনই বিদ্যাকে সাহায্য করতে যাই তখন নিপুণ বিদ্যার মাথায় রিভলভার ধরে আর আমাকে বলে যে আমি যদি কোনোভাবে ফাইট করি তবে তবে বিদ্যাকে মেরে ফেলবে। তাই আমি ভয়ে চুপসে গিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম, ওরা আমাকে মারছিল। ঠিক তখনই একদম একদম ওই লোকটা এসে আমাদের অগ্নিদূত হয়ে এসে আমাদের দুজনকে বাঁচিয়ে নিল। ওদেরকে ওদেরকে মেরে হয়তো বা ওদের ডিপার্টমেন্টে তুলে নিয়ে গেছে। তখনই রাজদীপ বলতে থাকে, একদম ঠিক হয়েছে, ওদেরকে এরকম হওয়াই প্রয়োজন। তবে তবে স্পেশাল ব্রাঞ্চ অফিসার পরশুরামকে তো তোমাদের বিয়েতে নেমন্তন্ন করতেই হচ্ছে, তাই না? তখনই বিদ্যা ও রিত বলতে থাকে, অবশ্যই অবশ্যই নেমন্তন্ন করতে হবে। এ বলে বিদ্যা নিজের ঘরে চলে যায়। তখনই ঘরে গেলে রিতকে বিদ্যা বলতে থাকে, শুনুন একটা কথা বলি, আমার মনে হচ্ছে যে এই দুলাল বলে লোকটি, এই লোকটির সঙ্গে কোনো না কোনো রহস্য অবশ্যই আছে। এই লোকটিকে আমার মোটেও সুবিধার লাগছে না, মনে হচ্ছে কোনো না কোনো গন্ডগোল আছে। আমাদের সে গন্ডগোলটা জানতে হবে। এরপরে দেখা যায় তখনই বিদ্যার কথা শুনে রিত বলতে থাকে, এবার এবার তবে আমাদের খোঁজ লাগাতে হবে যে লোকটা কোথায় কি করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, সবটার দিকে ওনার গতিবিধির উপর আমাদের নজর রাখতে হবে। তখনই বিদ্যা বলতে থাকে, একদম ঠিক বলেছেন, আমাদের আমাদের ওনার উপর নজর রাখতে হবে। আমি জানি যে ওই দুলাল বলে লোকটি কাশ্যপ ব্যানার্জির সঙ্গে মিট করবে, কারণ কারণ আমি ওনাকে যেভাবে জেরা করছি উনি ভয় পেয়েছেন। উনি কাশ্যপ ব্যানার্জির সঙ্গে দেখা করবেন, কাশ্যপ ব্যানার্জিকে সবটা বলবেন, আর আমার বিশ্বাস কাশ্যপ ব্যানার্জি সুযোগ বুঝে এনাকে মেরে দেবে যাতে কোনো প্রমাণ না থাকে। এ কথা শুনে রিত অবাক হয়ে যায়। রিত বলতে থাকে, এসব কি বলছো বিদ্যা? তুমি কি কথাগুলো ভেবে বলছো? তখনই বিদ্যা বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক, কারণ আমি কাশ্যপ ব্যানার্জিকে চিনি। উনি নিজে নিজে জেতার জন্য সবকিছু করতে পারে, নিজে কখনো হারবে না। তাই উনি সবটাই করতে পারে, ওনাকে আমি খুব ভালো করে চিনি। তখনই রিত বলতে থাকে, তবে তো ওনার উপর আমাদের নজর রাখতে হবে। ওনাকে যদি মেরে ফেলে তবে তো আমাদের উইকনেসটা একটা হাত থেকে বেরিয়ে যাবে, তাই না? যেমন যেমন রহমানকে মেরেছিল, শেষমেশ তো রহমান বাবুকে আমরা বাঁচিয়ে নিয়েছি। তখন তখন বিদ্যা বলতে থাকে, ভগবানের অশেষ কৃপা ছিল তো বলেই আমরা রহমান বাবুকে বাঁচাতে পেরেছি, তা না হলে রহমান বাবুকেও বাঁচানো কোনোভাবেই সম্ভব হতো না। তখন এই কথা শুনে দেখা যায় রিত বলতে থাকে, তবে যে করেই হোক আমাকে এবার সবকিছু ঠিকঠাক করতে হবে, আমাদের এবার সবকিছু সবকিছু দেখতে হবে। এরপরে বিদ্যা বলতে থাকে, আমি বড়বাবুর সঙ্গে কথা বলেছি, এবার যে যা ভাবা তাই সেটাই ভাবতে হবে, কারণ কারণ এভাবে চলতে থাকলে কিছুতেই হবে না। মিস্টার কাশ্যপ ব্যানার্জি অনেক অনেক দূর এগিয়ে গেছে। মিস্টার কাশ্যপ ব্যানার্জি কি ভেবেছে যে উনি এভাবে পার পেয়ে যাবে? কিছুতেই নয়, ওনাকে আমি কিছুতেই ছাড়বো না। আমি মৃন্ময়ী হত্যার বিচার অবশ্যই করব, আর আমি আমি আমার পিতামাতাকেও অবশ্যই খুঁজে বের করব। আমার আসল পিতামাতাকে এটা তো আমাকে জানতে হবে, তাই না? আমার আসল পিতামাতাকে যদি আমি খুঁজে না বের করতে পারি তবে ওনাদের কাছে যে আমার অনেক প্রশ্ন আছে, সে প্রশ্নগুলোর উত্তর তো আমার চাই, সে প্রশ্নগুলোর উত্তর তো আমার দরকার। তখন এই কথা শুনে রিত বলতে থাকে, চিন্তা করো না বিদ্যা, সবকিছু ঠিকঠাক হবে। এরপরে রাজদীপ বিদ্যাকে ডাকতে থাকে। এরপরে বিদ্যা রাজদীপের ঘরে গেলে তখন রাজদীপ বিদ্যাকে বলতে থাকে, আচ্ছা বিদ্যা, একটা সত্যি করে কথা বলো তো, তুমি দুলালকে নিয়ে কি ভাবছো? তখনই বিদ্যা বলতে থাকে, আমি কি আপনাকে বিশ্বাস করে বলতে পারি? তখনই রাজদীপ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি অনেক অন্যায় করেছি, কিন্তু এবার এবার নিজের কাছে নিজেই নিজেই একটা প্রতিজ্ঞা করেছি যে আর কোনো অন্যায়ের সঙ্গে নিজেকে জড়াবো না। তুমি বলো, যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমি তোমাকে হেল্প করব। তখনই বিদ্যা বলতে থাকে, আমি 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 জানি যে ওই ওই দুলাল বলে লোকটি মৃন্ময়ী ব্যানার্জির হত্যার সঙ্গে যুক্ত আছে, কারণ কারণ যেদিন যেদিন এই হত্যাটা হয়েছিল তখনই সেদিন সেই গাড়িতে, যে গাড়িটা মৃন্ময়ী ব্যানার্জিকে পিষে দিয়েছিল, সেই গাড়িতে বসেছিলেন দুলাল বাবু। আর
আর অপোজিটে বসেছিলেন মৃন্ময়ী ব্যানার্জি। আর সেখানে দেওয়া আছে যে কাশ্যপ ব্যানার্জি গাড়িতে ছিলেন, কিন্তু কাশ্যপ ব্যানার্জি আহত হয়েছিলেন, কিচ্ছু হয়নি। এরপরে এরপরে দেখা যায় তখনই রাজদীপ এই কথা শুনে অবাক হয়ে যায়। রাজদীপ বলতে থাকে, বুঝতে পারছি না আমি তোমার কথা। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ আমি আপনাকে বুঝিয়ে বলছি, কিন্তু কিন্তু কাশ্যপ ব্যানার্জি ওখানে ছিল না। কাশ্যপ ব্যানার্জি দূরে দাঁড়িয়ে থেকে এই রহস্যটা দেখছিল, এই সিনেমাটা দেখছিল। উনি উনি সবাইকে যে গল্পটা বলেছে সে গল্পটাই সবাই বিশ্বাস করেছে। উনি বলেছেন যে গাড়িতে উনিও ছিলেন, কিন্তু বাট উনি এই গাড়িতে ছিলেন না। উনি আগেই গাড়ি থেকে নেমে যায়, আর গাড়িতে ছিলেন শুধুমাত্র মৃন্ময়ী ব্যানার্জি, আর অপোজিটের গাড়িতে ছিলেন দুলাল বাবু ও রহমান। এই কথা শুনে অবাক হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি। রাজদীপ বলতে থাকে, তার মানে এত বছর হলো আমি একজন খুনিকে নিয়ে ঘুরছি। তখনই বিদ্যা বলতে থাকে, সেরকম কিছু না। আপনি আপনি একদম ভেঙে পড়বেন না, একদম ভেঙে পড়বেন না। আপনি এখন ওনাকে কিচ্ছু বুঝতে দেবেন না। আমি ওনাকে ওনাকে হাতে নাতে ধরবো, তারপরে সবটা হবে। ওনাকে আমরা এই বাড়ি থেকে বের করে দেব, আর ওনাকে জেলের ঘানি টানতে হবে। উনি যদি আমার সঙ্গে কোঅপারেট না করে তবে অবশ্যই ওনাকে আমি জেলে পাঠাবো। এরপরে এরপরে দেখা যায় তখন রাজদীপ বলতে থাকে, তবে ঠিক আছে, এটা জানার জন্যই তোমাকে ডেকেছিলাম, কিন্তু কিন্তু নিজেও সাবধানে থেকো। তোমার পিছনে তো অনেক অনেক লোকজন লেগে গেছে, তাই না? তোমার তো শত্রুর অভাব নেই, তাই বলছিলাম একটু সাবধানে থেকো। তখনই বিদ্যা বলতে থাকে, চিন্তা করবেন না, আমি আমি একদম ঠিকঠাক থাকবো, আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে দেখা যায় তখনই দেখা যায় ত্রিধা এসে বলতে থাকে, কি ব্যাপার, দুই বাবা মেয়ের কি গল্প হচ্ছে? তখনই বিদ্যা বলতে থাকে, সেরকম কিছু না। তখনই রীত এসে বলতে থাকে, মা আসলে বাবা বাবা ভয় পাচ্ছে, যদি বিদ্যার কিছু হয়ে যায়। তাই তো বাবা টেন্স হয়ে আছে, তাই না বাবা? তখন এ কথা শুনে দেখা যায় রাজদীপ বলতে থাকে, মেয়ে বলে মেনেছি রে, মেয়ে বাবা হইতো তাই একটু ভয় লাগে, যদি যদি মেয়ের কোনো ক্ষতি হয়ে যায়। চারপাশে যেরকম শকুনেরা উড়ছে, ওকে তো ছোবল দিয়ে তুলে নেবে, তাই তো ভয় লাগে। তাই তো সবসময় ভয়ে ভয়ে আতঙ্কে থাকি, বলি যে এভাবে এভাবে হুটহাট বাইরে যাস না। কিন্তু কে শোনে কার কথা? ও তো আমার কথা কিছুতেই শোনে না। তখনই হৃদ বলতে থাকে, বাবা ও তো একটা লক্ষ্মী আছে, তাই না? ও যদি এখন ওখান থেকে ফিরে আসে, ওকে তো অনেক কথা শুনতে হবে। তুমি তুমি ওর বাবা হতে চেয়েছো। হ্যাঁ, তুমি ওর বাবা হবে, কিন্তু তারপরেও তোর নিজস্ব একটা জন্মদাতা পিতার প্রয়োজন, তাই না? সেই পিতার পরিচয়টা তো ওকে বের করতে হবে, ওর নিজের পরিচয়টা তো ওকে জোগাড় করতে হবে, তাই না? তাই আমি বাধা দিচ্ছি না, তুমিও বাধা দিও না, আমরা না হয় ওর পাশে থাকি। তখন রাজদীপ বলতে থাকে, একদম ঠিক বলেছিস, আমার ছেলেটা এত বড় কি করে হয়ে গেল, এতদিন তো আমি জানতেই পারতাম না। তখনই ত্রিধা বলতে থাকে, হ্যাঁ, আমার ছেলেটা বড় না হলে কি আর আমার এরকম লক্ষ্মীমন্ত্র বউ এনে দেয়? তখনই দেখা যায় বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি আপনারা আপনারা পারেনও বটে, সবসময় ইয়ার্কি মস্করা করেই যাচ্ছে। তখন এ কথা শুনে দেখা যায় ত্রিধা বলতে থাকে, কেন বলবো না? কোথায় কোথায় ইয়ার্কি করলাম? একটু ইয়ার্কি করিনি। আমার ছেলে তো সত্যি একটা লক্ষ্মীমন্ত্র বউ এনে দিয়েছে আমাকে, যে কিনা সবকিছুতেই পারদর্শী, ঘরে বাইরে সবকিছুতেই সামলাচ্ছে। তখনই রাজদীপ বলতে থাকে, একদম ঠিক বলেছো ত্রিধা, একদম ঠিক বলেছো। আমার ছেলেটা সত্যি সত্যি এই চয়েসটা একটা সুন্দর একটা চয়েস হয়েছে। তাছাড়া আর কিছু চয়েস করতে পারে না, সব জিনিসেই শুধু গোলমেল করে ফেলে, শুধু এই একটাতেই ও পাশ করেছে। তখনই ঋত ও বিদ্যা সবাই হাসতে থাকে। এরপরে দেখা যায় বিদ্যা ও ঋত নিজেদের ঘরে চলে যায়। সেখানে গিয়ে বিদ্যা বলতে থাকে, আমাকে এবার যে করে হোক সবকিছু ম্যানেজ করতে হবে, যে করে হোক সবকিছু ঠিকঠাক করতে হবে। আমাকে আমার বাবার পরিচয় খুঁজে বের করতে হবে। আর তো মাত্র 13টা দিন বাকি। এই কদিনের মধ্যে আমাকে যে করে হোক সব রহস্যর ভেদাভেদ করতে হবে। মিস্টার কাশ্যপ ব্যানার্জিকে আমি ছাড়বো না। ওয়েট করুন মিস্টার কাশ্যপ ব্যানার্জি, আপনার সামনে আমি দাঁড়াবো, খুব শীঘ্রই দাঁড়াবো। আপনি আপনি কি ভেবেছেন এত সহজেই আপনি ছাড় পেয়ে যাবেন? পাপ কখনো বাপকেও ছাড়ে না। এত বছরের পাপ আপনি এত সহজে মুছে ফেলতে পারবেন? কিছুতেই নয়, কিছুতেই মুছতে পারবেন না। এই পাপ আপনার কোনোভাবে মোছা যাবে না। এরপরে দেখা যায় তখনই বিদ্যা বিদ্যা বলতে থাকে যে, শুনুন মিস্টার রিচ চ্যাটার্জি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করব, বাট আমি এর আগে আমার পিতার পরিচয়টাও জেনে যাব। আমার পিতার পরিচয় আমি অবশ্যই কাশ্যপ ব্যানার্জির মুখ থেকে বের করব, এটা আমি চ্যালেঞ্জ করছি। আর ওনার থেকে যদি আমি কথাটা না বের করতে পারি, তবে কি করে বের করতে হয় সেটাও আমি জানি। তখনই হৃদ বলতে থাকে, শোনো বিদ্যা, পাগলামো করো না। তুমি তোমার পিতার পিতার পরিচয় না পেলে কি ভেবেছো আমাকে বিয়ে করবে না?
তখনই বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, কেন করব না, অবশ্যই করব, কিন্তু কিন্তু আমার কন্যা সম্প্রদান আমার বাবাই করবে। আপনি আপনি দেখে নেবেন, আমার বাবা ছাড়া আমার কন্যা সম্প্রদান কেউ করবে না। আমি আমি চাই যে আমার বাবা যেন কন্যা সম্প্রদান করুন, আমার দিকে কেউ আঙুল তুলে না বলতে পারুক যে ও পিতৃমাতৃহীন, ও অনাথ, ওর কোনো পিতামাতা নেই, ওর কোনো জন্ম পরিচয় নেই। আমি এটা শুনতে চাই না। আমার আমার বিশ্বাস করুন, এসব শুনতে মোটেও ভালো লাগে না।